আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যায় গড়মিল। আইএসপিআর বলছে ৩২, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ২৯। দগ্ধ ৪৪ জনের মধ্যে ৮ জন আশঙ্কাজনক। মাইলস্টোন স্কুলের সামনে অভিভাবক ও শোকার্ত মানুষের ভিড়। হতাহতের তালিকা তৈরিতে ৬ সদস্যের কমিটি। উপদেষ্টা অবরোধের পেছনে বহিরাগতদের ইন্ধন ছিল। বিশৃঙ্খলা ও সহিংসতা জ্বালিয়ে পতিত স্বৈরাচার ফের মাথাচাড়া দিচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার আহ্বান। পরাজিত শক্তি আবারও নানা ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য প্রধান উপদেষ্টার। সংস্কার ও নির্বাচন ইস্যুতে দূরত্ব ঘোচানোর পরামর্শ রাজনৈতিক দলগুলোর। এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে স্বাধীন নির্বাচন কমিশন গঠনে একমত রাজনৈতিক দলগুলো। সিইসি সহ অন্যান্য কমিশনার নিয়োগে বাছাই কমিটির প্রধান হবেন স্পিকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ৩২ নয়, ২৯ জন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। তিনি বলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাইলস্টোনের কোমলমতি শিশুদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। সিঙ্গাপুর থেকে আসা ডাক্তার চং সি জ্যাকের পরামর্শ নিয়ে আহতদের সেবা দেয়া হচ্ছে বলেও জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে বেডে এখনও ছটফট করছে কোমলমতি শিক্ষার্থীরা। আগুনে ঝলসে যাওয়া ফুটফুটে আদুরে মুখগুলো চিৎকার করে কাঁপিয়ে দিচ্ছে চারপাশ। কেউ হারিয়ে ফেলেছে বুকের ধন, আবার কেউ ধরে আছে শেষ আশাটুকু। তাদের এক একটা নিঃশ্বাস লড়ছে মৃত্যুর সাথে। আগুনে পুড়ে যাওয়া আহতদের মধ্যে এখন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে ৪৪ জন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ জন। বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকে আহতদের সবশেষ চিকিৎসা পরিস্থিতি তুলে ধরেন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরো 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি আছে। স্ট্রিম অফ এজ যারা শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে। ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো, আমাদের তো এর আগেও শিশুদের ডেফিনেটলি রেগুলার বেসিসে আমরা চিকিৎসা করে থাকি। ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি। সিঙ্গাপুর থেকে আসা সিনিয়র চিকিৎসক চং সি জ্যাকের পরামর্শ অনুযায়ী আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন, তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে, তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন, আমরা ওইগুলোই ফলো করছি। ওইগুলো হয়তো আরেকটু ভালোভাবে আরেকটু ক্যাটাগরি করে আমরা ওইটা ফলো করছি। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর মঙ্গলবার সবশেষ ৩১ জনের মৃত্যুর খবর জানায়। পরে রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন নাফি নামের আরও এক শিশুর মৃত্যুতে সেই সংখ্যা দাঁড়ায় ৩২-এ। তবে বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় ২৯ জন নিহত ও ৬৯ জন আহতের তালিকা প্রকাশ করেছে। এতে বলা হয়, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১১ জন, ঢাকা সিএমএইচে ১৫, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১, উত্তরা লুবানা হাসপাতালে ১ এবং ইউনাইটেড হাসপাতালে ১ জন মারা গিয়েছে। নিহতদের তালিকায় ৯ বছরের ৮ জন, ১০ বছরের ১ জন, ১১ বছরের ১ জন, ১৪ বছরের ৪ জন এবং ১৩ বছরের ৩ শিশু রয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা,
ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ রয়েছে কিনা তা শনাক্তের পাশাপাশি নিহত ও আহতদের প্রকৃত তালিকা তৈরিতে ৬ সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। বিমান বিধ্বস্ত হওয়া মূল ক্যাম্পাসটি আগামী রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে ভিড় করা অভিভাবক ও শিক্ষার্থীরা ওই দিনের বিভীষিকাময় মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মিজান শাহজাহানের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। মূল ফটক তালাবদ্ধ থাকায় ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি শিক্ষার্থী, অভিভাবক ও সংবাদকর্মীরা। তবে ক্যাম্পাসের সামনে ভিড় করেছেন অনেকে। তাদের মধ্যে উৎসুক জনতার পাশাপাশি ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরাও। দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজের সঠিক তালিকা প্রকাশ নিয়ে চলছে নানা গুঞ্জন। তানভীর আমার অনেক ক্লোজ বন্ধু ছিল, ও আমার সাথেই বসতো সবসময়। ওর কথা শুনলে আমার গাও শিউরে উঠে, আমার ভালো লাগে না, আমার অনেক কষ্ট ফিল হয়। আমার একটা ছেলের ক্লোজ ফ্রেন্ড তানভীর, ও খুব মারা গেছে, ওর জন্য সবাই দোয়া করবেন, সব বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। ঘটনা তদন্তে অধ্যক্ষ জিয়াউল আলমের নেতৃত্বে গঠন করা হয়েছে ৬ সদস্যের কমিটি। ৩ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে গঠিত এ কমিটি। ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের ৬ সদস্য বিশিষ্ট। আমরা হয়তো তদন্ত কমিটির যে রিপোর্ট আসবে সেটা আপনারা জানতে পারবেন। ঢাকার মতো জনবহুল শহরে প্রশিক্ষণ যুদ্ধ বিমান কেন উড়ানো হলো, সেই প্রশ্ন বারবারই করছেন অভিভাবকরা। নিহত শিক্ষার্থী সামিউল করিমের মামা আলামিন রুবেল বলেন, এসব শিশুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে না পারার দায় এড়ানোর সুযোগ নেই। বাগিনাটাকে এভাবে দেখতে হবে এটা কল্পনা করিনি। ওর কোমর থেকে মাথা পর্যন্ত পুরো অংশটাই পুড়ে গিয়েছিল। সিএমএস থেকে দাপন পর্যন্ত আমরা যত আত্মীয় স্বজন আছি আমরা তো দেখতেই পারিনি, ওর বাবা মা ওর চেহারাটা দেখতে পারি না, এমনকি আমরা প্যাকেট পর্যন্ত খুলতে পারিনি। ওকে ওই প্যাকেট অবস্থায় দাপন করতে হয়েছে। দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের উপর দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান অবতরণ করে আর উড্ডয়ন করে খিলক্ষেতের দিক দিয়ে। এসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার তাগিদ অভিভাবকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সরকার প্রধান না চাইলে পদত্যাগ করবেন না শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানিয়ে শিক্ষা উপদেষ্টা দাবি করেন, বিভিন্ন পর্যায়ে বৈঠকের কারণেই মঙ্গলবারের HSC পরীক্ষা স্থগিত করতে দেরি হয়, তবে কোনো গাফিলতি ছিল না। উপদেষ্টা বলেন, মাইলস্টোন স্কুলে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সেখানে বহিরাগতদের ইন্ধনে 2 উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই আন্দোলনে 15 বছরের একটা সরকার নামাইছি, ওনারে নামাইতে আমাদের 15 মিনিট লাগবে না, ওনারে বইলা দিয়ে পদত্যাগ করতে। রাত 3টায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সচিবালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায় HSC পরীক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয় শতাধিক। বিকেলে সরিয়ে দেয়া হয় শিক্ষা সচিবকে। উপদেষ্টাও একই পথে যাবেন কিনা শুরু হয় এমন আলোচনা। তবে উপদেষ্টা অধ্যাপক CR আবরার জানান, তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না। এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে? আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন, আপনার না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না। অশেষ এটা কোনো কথা হলো না। আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। মঙ্গলবারের HSC পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে কেন রাত 3টা বেজেছিল তার কারণ জানান উপদেষ্টা। পরীক্ষা
যে যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারত, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। তিনি কথা বলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ থাকার বিষয়েও। বহিরাগত কারো ইন্ধনে তিনি ও আইন উপদেষ্টাকে প্রায় 10 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। বলেন নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা চলছে। সেখানে কোনো রকমের জন্য বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। প্রয়োজনে আমরা এখানে 1 দিন 2 দিন থাকবো, সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। কম্পেনসেশন এগুলো ওয়ার্কআউট করতে হবে, এগুলো সম্ভব না। তো আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো আমরা করব। ওই এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচলের বিষয়টি পুনর্বিবেচনার দাবি রাখে বলে মনে করছেন শিক্ষা উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সাধারণ 9টি শিক্ষা বোর্ডের মোট 4 দিনের স্থগিত পরীক্ষার এই সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরিবর্তিত সূচি অনুযায়ী 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট এবং 24 জুলাইয়ের পরীক্ষা 19 আগস্ট নেওয়া হবে। এছাড়া বন্যা পরিস্থিতির কারণে গত 10 জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো 12 আগস্ট নেওয়া হবে। অন্যদিকে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় গত 17 জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে 14 আগস্ট। লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী 21 আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। এ তথ্য জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধান উপদেষ্টা এ বিষয়ে ইতিবাচক। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতা ও সচিবালয়ে হামলা প্রমাণ করে পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বিএনপি মাইলস্টোন ট্র্যাজেডিকে দুর্ঘটনা হিসেবে মনে করে বলেও জানান মির্জা ফখরুল। মইনুল আহসানের রিপোর্ট। ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাকর্মীদের সাথে তাদের সমস্যা, সংকট ও সমাধান সহ নানা দিক নিয়ে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা কারণে পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠীকে কিভাবে মূল স্রোতে নিয়ে আসা যায় তা নিয়ে বিএনপির 31 দফার আলোকে পরিকল্পনা তুলে ধরেন মির্জা ফখরুল। পরে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সাংবাদিকদের কাছে তা তুলে ধরেন বিএনপি মহাসচিব। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে, সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পতিত স্বৈরাচার তা থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা, কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ রাজনীতির নিয়মটাই তাই। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, এটিকে দুর্ঘটনা বলেই মনে করে তার দল। বাট দ্য পাইলট, ইয়াং পাইলট, সেই বিমানটাকে আপনার সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে যাতে স্কুলের উপরে না পড়ে, কিন্তু সেটা সে পারেনি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করে বিএনপি মহাসচিব জানান, দলের 2 শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের এক বছর না যেতে পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 13টি রাজনৈতিক দলের সাথে বৈঠককালে তিনি একথা জানান। সংস্কার ও নির্বাচন ইস্যুতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ঘোচানোর পরামর্শ দিয়েছেন নেতারা। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফায় আরও 13 রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, এক বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে রাজনৈতিক দলের নেতারা জানান, সরকার যদি কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমরা বলেছি যে আপনি শুধু বিপদে পড়লে, শুধু একটা ঝামেলা হলেই আপনি আমাদেরকে ডাকেন, এবং আমাদের অনেক কথা থাকে যে কথাগুলো আমরা আপনার এখানে বিশেষ করে বলতে পারি না, কারণ অনেকগুলো দল থাকি, আমরা 2-4 মিনিট করে কথা বলার সুযোগ হয়। স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, একটা বিচার সংস্কার, নির্বাচনের প্রশ্নে নিশ্চয়ই আমাদের মধ্যে একটা গণ ঐক্য আমরা তৈরি করতে চাই। সে ব্যাপারে সরকার একটা বিশেষ যত্নবান উদ্যোগী ভূমিকা তারা পালন করবেন। সচিবালয়ে আজকে লাঠিচার্জ করতে হয়, কেন এটি পরিস্থিতি তৈরি হবে? আপনাদেরকে এই জায়গাটাকে প্রত্যেক আপনাদের প্রয়োজন ছিল, তাদেরকে ভিতরে ঢুকতে দিয়ে পরিবেশ খারাপ করার দরকার কি ছিল? দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে 5 আগস্টের আগে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পরামর্শ তাদের। এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা অংশীদারদের মধ্যে ছাত্র নেতৃবৃন্দ অন্যতম। গত 11 মাসে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলন ছাড়া কিংবা এনসিপি সংশ্লিষ্ট ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের নেতা বা ছাত্রদের প্রতিনিধিদেরকে বোধহয় সরকার কখনো ডাকে নাই, তাদের সাথে মিটিংও হয়নি। যে কোনো ধরনের তৎপরতা বিচার সংস্কার এবং নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে তা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। কাজেই জনগণকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। পতিত স্বৈরাচার তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে, কিন্তু দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি আছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া চলবে না। পথ একটাই, সুশাসনের জায়গায় আসা, আর এইটা করার জন্য আমাদের সামনে একটাই পথ, দ্বিতীয় কোনো পথ আর নাই, কারণ আপনারা তো সবকিছু পারলেন না। সুতরাং সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন। প্রতি মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র সংস্কার, দৃশ্যমান বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত সরকারকে অন্য কিছু নিয়ে চিন্তা না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে এনসিপির শোকযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এ আহ্বান জানান। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার দায় সরকারকে নিতে হবে। বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করারও আহ্বান জানান তিনি। এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। তদন্ত কমিটির খেলা দেখতে চাই না, আমরা দেখতে চাই এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী, কোন সিস্টেম দায়ী, কোন প্রতিষ্ঠানগুলো দায়ী, সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। আইনের মাধ্যমে নয়, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে ঐক্যমত্য কমিশনের সংলাপে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংবিধানের 118 অনুচ্ছেদ সংশোধন করে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগে বাছাই কমিটির প্রধান হবেন জাতীয় সংসদের স্পিকার। এ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের পরিবর্তে সংসদের সচিবালয় বাছাই কমিটিকে সাচিবিক সহযোগিতা করবে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের আশা, এ মাসের শেষ দিকে ঘোষণা হবে জুলাই সনদ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজনৈতিক
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 18তম দিনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয় ছিল স্বাধীন নির্বাচন কমিশন গঠন। আলোচনা শুরুর কিছু সময়ের মধ্যে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার দিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন এবং সচিবালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে অধিবেশন থেকে প্রতীকী ওয়াকআউট করে বাংলাদেশ জাসদ, সিপিবি ও বাসদ। এছাড়া গোপালগঞ্জে এনসিপির সভার প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের প্রতিবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের প্রতিবাদ জানায় দলগুলো। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। তারা বলছেন এটা প্রতীকী 10 মিনিটের জন্য, আমরা নিঃসন্দেহে আশা করছি তারা ফিরে আসবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। 10 মিনিট পর আবারও অধিবেশনে যোগ দেয় তারা। রাজনৈতিক দলগুলোকে সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দেয় কমিশন। এ সময় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে একমত হয় দলগুলো। নতুন সংশোধন অনুযায়ী প্রধান বিচারপতির বদলে সিইসি এবং অন্যান্য কমিশনার নিয়োগে 5 সদস্যের বাছাই কমিটির প্রধান হবেন জাতীয় সংসদের স্পিকার। এই কমিটির সভাপতি হবেন স্পিকার নিজে। এভাবেই সর্বসম্মতভাবে একজন চিফ ইলেকশন কমিশন এবং অন্যান্য কমিশন যেগুলো আছে সেগুলোকে একজন করে প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। এখানে প্রেসিডেন্টের নিজস্ব কোনো আর চয়েস থাকার সুযোগ নেই। নির্বাচন কমিশন আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না, সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। প্রধান বিরোধী দল, সরকারি দল, তাদের সকলের একটা সম্মিলিত কমিটির মধ্য দিয়ে যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সেরকম একটা সিদ্ধান্ত আজকে কমিশনে আমরা সকলে মিলে একমতে পৌঁছাতে পেরেছি। এ সময় কমিশনের সহসভাপতি জানান, অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। শিগগিরই জুলাই সনদ ঘোষণার আশাবাদও করেন তিনি। প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যে বাংলাদেশে ভবিষ্যতে স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। বুধবারের সংলাপে 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেছে একই পরিবারে 3টি ফুল। আরিয়ান, বাপ্পি ও হুমায়ুনকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার। একই অবস্থা দুর্ঘটনায় প্রাণ কেড়ে নেয়া আনিকা ও সামিউলের পরিবারের। বিমান দুর্ঘটনার কারণ কোন ধরনের অবহেলা থাকলে তা খুঁজে বের করে দায়ীদের বিচারের দাবি এখন অবুঝ সন্তান হারানো পরিবারগুলোর। শোকাহত কয়েকটি পরিবারের খবর জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। কুড়ি থেকে ফুল হয়ে ওঠার আগেই ঝরে গেছে ওরা। এখন শুধুই স্মৃতি, নিষ্পাপ এই শিশুরা। সোমবার মধ্য দুপুরে আরিয়ান, বাপ্পি হয়তো ক্লাস শেষ করে বাড়ি ফেরার অপেক্ষায় ছিল টিফিন সেরে। হয়তো সহপাঠীদের সাথে ছিল গল্প আড্ডায় ব্যস্ত। আকাশ থেকে মৃত্যুদূত হয়ে আছড়ে পড়া বিমান কেড়ে নিয়েছে একই পরিবারের 3টি ফুল, আরিয়ান, বাপ্পি ও হুমায়ুনকে। হাতে হাত রেখে 3 চাচাতো ভাই বোন একই সাথে খেলতো, স্কুলে যেত। শেষ বিদায়ের সময়ও তারা পাশাপাশি। এসব কিভাবে সইবে বাবা, মা, পরিবার? আমাদের সব সন্তান আব্বা বলে, আমার সন্তান একলা বলে কি লাভ হবে? আমার আরো সন্তান আছে, আরো 4 ছেলে আছে, 3 মেয়ে আছে, 1 ছেলে গেছে, ছোট ছেলে। সবার ছোট রয়ে গেছে, সবার ছোট রয়ে গেছে। হতভাগা পিতা শামীম করিমের কাঁধে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা, সন্তানের লাশ। একমাত্র ছেলে 7ম শ্রেণীর শিক্ষার্থী সামিউল করিমের জানাজা শেষে পরম মমতায় শেষ বিদায় জানালেন পাগল প্রায় অভাগা পিতা। দুই বোন সুমাইয়া, আনিকার খুনসুটি লেগেই থাকত, কিন্তু সুমাইয়া কখনোই ভাবতে পারেনি এক নির্মম দুর্ঘটনা কেড়ে নেবে আদরের ছোট বোন নুসরাত জাহান আনিকাকে।
ছোট মেয়েকে হারিয়ে মোহাম্মদ আবুল হোসেন ও পারুল আক্তার বাকরুদ্ধ। আদরের মেয়ের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মা বাবা। যে দুর্ঘটনা হয়েছে শুনতেছি লোকের মাধ্যমে, এটা নাকি অনেক পুরাতন ফাইটার ছেলে, এটা যদি সরকার ব্যবস্থা না নেয় তাহলে আর ক্ষতি হবে মানুষ। আর প্রশিক্ষণ যাতে দূরে কোথাও হয়, ঢাকা সিটি যাতে না হয়। আমার আর কি বলার থাকবো, আমার বাচ্চা চলে গেছে, আমার কি বলার, আমার বাচ্চারা কি দিতে পারবো বিরাট, আমার বাচ্চারা তো আর দিতে পারবো না, আমি আর কিছু করার নাই। ঘুরে বেড়ানো আর ছবি আঁকা ছিল ছোট্ট অনিকার শখ। এ কথা বলতে গিয়ে স্বজনরা বলছেন এভাবে আর কাউকে যেন বুকের ধনকে হারাতে না হয়। তার মন ভেঙে গেছে, কারণ তার সাথে খেলতো, তার সাথে ঘুমাতো, তার সাথে মনে করেন ঘুরতে যেত, তার সাথে স্কুলে যেত। সেই বাচ্চাটা আমার মনে করেন অসহায় হয়ে গেছে। এমন নির্মম পরিণতি যেন আর কোনো পরিবারে না আসে, এটাই চাওয়া সন্তানহারা পরিবারগুলোর। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে জীবন উৎসর্গ করেন দুই শিক্ষিকা মাহিরিন চৌধুরী ও মাসুকা বেগম। তাদের এই আত্মত্যাগে একদিকে যেমন শোকে পাথর স্বজন সহযোদ্ধারা, অন্যদিকে দুঃসাহসী অবদানের জন্য গর্বিত তারা। দুই শিক্ষিকার লাশ গতকাল নিজ নিজ গ্রামে পৌঁছালে শোক নেমে আসে ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারীতে। এ সময় মাতম করতে থাকেন স্বজন ও এলাকাবাসী। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বোনের কাছে আমার লাশটা পৌঁছে দিও। মৃত্যুর আগে এমনই শেষ ইচ্ছা ছিল মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো শিক্ষিকা মাসুকা বেগমের। ব্যক্তি জীবনে বিয়ে করেননি মাসুকার অসুস্থ বাবা ছাড়া, সংসার বলতে ছিল শিক্ষার্থীরাই। মাসুকার মরদেহ দেখে নির্বাক ৭০ বছর বয়সী বাবা সিদ্দিক আহমেদ চৌধুরী। আমার প্রতি সবসময় খেয়াল রাখছে, সময় সময় কল দিছে। দেশবাসীর কাছে আমি দোয়া প্রার্থী আমার মেয়ের জন্য। মিরপুরের একটি স্কুলে শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করা মাসুকা কয়েক বছর আগে যোগ দেন মাইলস্টোন স্কুলে। নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের বাঁচাতে শেষ পর্যন্ত প্রাণপণ লড়ে গেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাসুকা। তবে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন তিনি। আমি যদি মারা যাই তাহলে আমার বোনের কাছে, আমার একটা বোন আছে, আমার বোনের কাছে লাশটা হস্তান্তর করবে। আমার ছাত্রীর জানাজা আমাকে পড়তে হবে, আমি এটা ভাবতে পারি নাই, আমি খুব আবেগী হয়ে গেছি। সোমবার দুর্ঘটনার সময় কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন মাহিরিন চৌধুরী। হঠাৎ আগুন জ্বলতে দেখে ছুটে যান। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচিয়ে একে একে উদ্ধার করেন ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে নিজের শরীরের প্রায় পুরোটাই, যা শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনে মাইলস্টোন স্কুলের আরেক শিক্ষিকা মাহিরিন চৌধুরীর। নীলফামারীর জলঢাকায় নিজ গ্রামে বাবা মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে আত্মবলি দেওয়া মমতাময়ী এই শিক্ষিকাকে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আমার দুইটা বাচ্চা আছে, ছোট ছোট, সেই দুইটা বাচ্চা এলো। মাসুকা এবং মাহরিন আজ নেই, কিন্তু তাদের সাহসিকতা ও আত্মত্যাগের গল্প বেঁচে থাকবে কোটি মানুষের হৃদয়ে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক আসিফ মাহমুদের সন্ধানে তার বাবার আর্তনাদ এখনও চোখে ভাসে অনেকের। হাসপাতাল থেকে থানা, পুলিশ সন্তানকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে ২৪ জুলাই সংবাদ সম্মেলনে এখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফের জন্য আকুতি করেন বাবা বিল্লাল হোসেন। আসিফ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক রিফাত রশিদ ও আবু বাক্কের মজুমদার যখন নিখোঁজ, তখন এক ব্রিফিংয়ে সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি মেনে নেয়ার দাবি করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ওদিকে আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি করে সরকার। আদ্দিন সজীবের রিপোর্ট।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বেঁচে আছেন কিনা তখন পর্যন্ত জানেন না বাবা মিস্টার বেল্লাল হোসেন। কদিন হলো সন্তানের সন্ধান নেই। 24-এর 23 জুলাই করেন এই অসহায় আকুতি। এখন আমি আমার একটাই কথা, আসিফ মাহমুদের সন্ধান চাই। আসিফ মাহমুদ, আবু বাকের এবং রিফাত রশিদ, এই তিনজনকে 18 তারিখ থেকে আজকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। চোখে জল টলমল সমন্বয়ক হাসনাত, নাহিদ আর সার্জিসান। জুলাইয়ের টানা আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার ঘটনায় হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়। আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে মতামত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হলে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকছে। ওদিকে আপিল বিভাগের রায়ের আলোকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। বলা হয় সরকারি চাকরিতে সাধারণ কোটায় নিয়োগ 93%, মুক্তিযোদ্ধার সন্তান 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করা হয়েছে। আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে। সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। টানা কারফিউয়ের মধ্যে সেদিন দেশের পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে কেবলই জরুরি প্রয়োজনে বের হন সাধারণ মানুষ। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে অবহিত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। শুধু রাজনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ময়মনসিংহে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় একটি হোটেলে আয়োজিত সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সরকারের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে বেগবান করে জনগণের কাছে নিয়ে যাওয়া। কিন্তু বিগত সরকার অর্থনীতিকে জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছিল, যারা পরে ব্যাংক ও শেয়ার বাজার লুট ও বিদেশে অর্থ পাচার করেছে। সম্মেলনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার চেম্বার নেতারা উপস্থিত ছিলেন। গণতন্ত্রের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না, অর্থনৈতিক গণতন্ত্রায়ন করতে হবে, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আপনারা অনেকগুলো সমস্যার কথা বলেছেন, এগুলো হচ্ছে সুযোগ সৃষ্টি না করে বাধা সৃষ্টি করার কারণে আজকে আমরা এখানে চলে আসছি। এবারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাড়তি দামে যুক্তরাষ্ট্র থেকে 25 লাখ মেট্রিক টন গম আমদানি করতে চায় সরকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় কমিটির সভা শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। একই সাথে সার ও এলএনজি আমদানির কথাও জানান উপদেষ্টা। এ সময় মার্কিন শুল্ক ইস্যুতে উপদেষ্টা জানান, আশা করছি শুল্ক কিছু কমে আসবে। তরিক ইসলামের রিপোর্ট। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় কমিটির সভা। এ সময় যুক্তরাষ্ট্র থেকে 25 লাখ মেট্রিক টন গম, 1.5 লাখ মেট্রিক টন সার ও এলএনজি কেনার অনুমোদন দেয় সরকার। যুক্তরাষ্ট্র থেকে বাড়তি দামে গম কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, পণ্য আমদানির বৈচিত্র্যকরণ ও বাণিজ্য ঘাটতি কমাতেই এমন সিদ্ধান্ত সরকারের। আমরা একটু চাচ্ছি ডাইভার্সিফাই করতে, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যেই ব্লক থেকে আনি, রাশিয়ান ব্লক, ইউক্রেন ব্লক, সেখানে একটু আনসার্টেনিটি দেখা গেছে, সেখানে ব্ল্যাক সির ব্যাপার এখন কিন্তু ঝামেলা হবে, কারণ ওইখানে এখনও টেনশন আছে, বিশেষ ইয়েমেনি যারা আছে তাদের সাথে মিসাইলের সাথে ব্ল্যাক সি। কারণ আমরা ভাবছি যে একটা অল্টারনেটিভ, আর ইউএসের সাথে আমাদের একটু নেগোসিয়েশন চলতেছে, ইউএসএ থেকে যদি আমরা কিছু ইম্পোর্ট করতে পারি। এ সময় যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ইস্যুতে উপদেষ্টা জানান, ইতিবাচক আলোচনা চলছে। আমি ইউএস চেম্বার যে কমার্সের যে ভাইস তার সাথে কথা বলছি, সে অলরেডি বলছে আমরা তো কথা বলছি, কারণ আমাদের একটা ভালো ইমপ্রেশন আছে, ইমেজ আছে ব্যবসাদের প্রতি। আর আমি অলরেডি চিঠি পেয়েছি কংগ্রেচুলেশন, যে বলেছে ব্যবসার প্রতি তোমাদের বাংলাদেশের প্রতি ভালো পজিটিভ।
আগামী 1 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত 35% পাল্টা শুল্ক হার। আমি তো নেগোশিয়েট করে আসি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি বেশি দিন টিকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে বলেও নিশ্চিত করেন পেজেশকিয়ান। গত মাসে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার পর প্রথম টেলিভিশন সাক্ষাৎকার দিলেন তিনি। ওই যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থানগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ধরে ভেসে থাকা মাছ ধরার ট্রলারসহ 18 জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। মঙ্গলবার নৌবাহিনী যুদ্ধজাহাজ শহীদ ফরিদ নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী থেকে 25 মাইল পশ্চিমে ট্রলারটিকে ভেসে থাকতে দেখতে পায়। এ সময় নৌবাহিনী জাহাজ দেখতে পেয়ে বিপদ সংকেত দেখায় ট্রলারে থাকা জেলেরা। পরে তাদের উদ্ধার করে খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা দেয় নৌবাহিনী। পরে জেলে সহ ট্রলারটিকে নিরাপদে কুতুবদিয়ায় নিয়ে আসা হয়। বর্তমানে 18 জন জেলে সুস্থ আছেন। মাছ শিকারের উদ্দেশ্যে ভোলার মনপুরা থেকে সমুদ্রে গিয়েছিল ট্রলারটি। এবারে খেলার খবর। পাকিস্তানকে টি-20তে হোয়াইট ওয়াশের লক্ষ্যে বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে 2-0 এগিয়ে টাইগাররা। ম্যাচের আগের দিন কোনো অনুশীলন করেনি টাইগাররা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। শুধু আরেকটা দিন, আরেকটা ম্যাচ, আরেকটা সুযোগ লাল সবুজে ইতিহাস লেখার। প্রথম 2 ম্যাচে বাংলাদেশের জয় এসেছে একদিকে পেসারদের গতি আর স্বপ্নে, অন্যদিকে ব্যাটারদের সাহসে। প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান 4 ওভারে মাত্র 6 রানে 2 উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ডই ভেঙে দেন। দ্বিতীয় ম্যাচে শরীফুল 3 উইকেট নিয়ে প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে ফেলেন। বোলিংয়ের সাথে ব্যাটিংয়ের অসাধারণ রসায়ন। প্রথমটিতে পারভেজ হোসেন ইমন, দ্বিতীয়টিতে জাকের আলীর হাফ সেঞ্চুরি। সব মিলিয়ে টাইগারদের পারফরমেন্সে ছিল নিখুঁত পরিকল্পনার ছাপ। অন্যদিকে ব্যাট হাতে পাকিস্তান ছন্নছাড়া, ব্যর্থতা টপ অর্ডারে। বোলিংও দেখা যায়নি সেই ধার। এখন তাই সম্মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে সফরকারীরা। তৃতীয় ম্যাচে একাদশে কিছু পরিবর্তনের আভাস আছে 2 শিবিরই। বাংলাদেশ চাইবে তরুণদের সুযোগ দিতে, আবার পাকিস্তান চাইবে নিজেদের ব্যর্থতা ঢাকতে, অভিজ্ঞতায় ভরসা রাখতে। সিরিজে ফলাফল হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু উত্তেজনা এখনো বাকি। হোয়াইট ওয়াশের স্বপ্ন এখন টাইগার শিবিরে, আর মান বাঁচানোর যুদ্ধ পাকিস্তানের কাছে সম্মানের। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যায় গড়মেল। আইএসপিআর বলছে 32, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 29। দগ্ধ 44 জনের মধ্যে 8 জন আশঙ্কাজনক। মাইলস্টোন স্কুলের সামনে অভিভাবক ও শোকার্ত মানুষের ভিড়। হতাহতের তালিকা তৈরিতে 6 সদস্যের কমিটি। উপদেষ্টা অবরোধের পেছনে বহিরাগতদের ইন্ধন ছিল। বিশৃঙ্খলা ও সহিংসতা চালিয়ে পতিত স্বৈরাচার ফের মাথাচাড়া দিচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার আহ্বান। পরাজিত শক্তি আবারও নানা ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য প্রধান উপদেষ্টার। সংস্কার ও নির্বাচন ইস্যুতে দূরত্ব ঘোচানোর পরামর্শ রাজনৈতিক দলগুলোর। এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে স্বাধীন নির্বাচন কমিশন গঠনে একমত রাজনৈতিক দলগুলো। সিইসি সহ অন্যান্য কমিশনার নিয়োগে বাছাই কমিটির প্রধান হবেন স্পিকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।